প্রিয় দর্শক বন্ধুরা, নবান্ন থেকে সরাসরি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আজকে হাজির হয়েছি। আজকে এই বিশেষ অন্তত গুরুত্বপূর্ণ তাৎপর্য আপডেট মূলত রাজ্যের বহু চর্চিত বাংলা বাড়ি প্রকল্পটি কেন্দ্র করে। তৃণমূল জামানায় আপনারা সকলে জানেন যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্প দুর্নীতি অভিযোগ বন্ধ হয়ে গেছিল। কেন্দ্র সরকারের সেই গ্রামীণ আবাস যোজনা প্রকল্প বন্ধ করে দেওয়ার পর রাজ্য সরকার একটি নতুন পদক্ষেপ গ্রহণ করে। সেই সময় তৃণমূল সরকার তাদের নিজস্ব তহবিল থেকে টাকায় বা নিজেদের উদ্যোগেই এই বাংলা বাড়ি প্রকল্প নতুন করে চালু করে। এই প্রকল্পে চালু হওয়ার পর ইতিমধ্যেই প্রায় 28 লক্ষেরও বেশি উপভোক্তাকে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার চিহ্নিত করেছিল। বিপুল সংখ্যক এই উপভোক্তাদের তালিকা তৈরির পর তাদের প্রথম কিস্তি টাকা দেওয়ার জন্যই সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীকালে দ্বিতীয় পর্যায়ে সেই নির্বাচিত উপভোক্তাদের প্রত্যেককে প্রথম কিস্তি হিসাবে 60,000 টাকা করে দেওয়া হয়েছিল। কিন্তু এই বাংলার বাড়ি যে প্রাপকদের তালিকা, উপভোক্তাদের তালিকা তৈরি হয়েছিল তা নিয়ে বিস্তারিত অভিযোগ উঠতে শুরু করে। অযোগ্য ব্যক্তিরা এই তালিকায় স্থান পেয়েছে এমন একাধিক অভিযোগ বিভিন্ন জেলা থেকে ক্রমাগত প্রশাসনের কাছে আসতে শুরু করে। রাজ্যে সরকার পালাবদলের পর এই বাংলা বাড়ি প্রকল্পের সম্পূর্ণ উপভোক্তা তালিকা নিয়ে একটি কঠোর যাচাই পর্ব শুরু করা হয়। আর সেই ব্যাপক চর্চায় পর্ব বা ভেরিফিকেশনের কাজ হতেই এবার একের পর এক চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে উঠে আসে। আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে যে কি সেই তথ্য যা রাজ্যের প্রশাসনের অন্দরমহলে এতটা আড়াল সৃষ্টি করেছে। সরকারি পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলাতে এখনও পর্যন্ত সবথেকে বেশি অযোগ্য উপভোক্তা মিলছে। এই জেলা থেকে সবচেয়ে বেশি সংখ্যক অযোগ্য মানুষের নাম বাংলা বাড়ি প্রকল্পের সুবিধাভোগী তালিকায় ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। যদিও গোটা রাজ্যে জুড়ে এখনও পর্যন্ত বাংলা বাড়ি প্রকল্পের অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করার কাজ পুরোপুরিভাবে শেষ হয়নি। আপনাদের আমি প্রথমেই বলেছিলাম, অনেক ভিডিওতে বলেছি যে বাংলা বাড়ির কাজ ভেরিফিকেশন চলছে, এখনও চলবে 30শে আগস্ট পর্যন্ত। যারা প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি টাকা পেয়েছেন কিন্তু এখনো বাড়ি করেননি, সাবধান হয়ে যান, ভেরিফিকেশন খুব কড়াকড়ি। আজকে নবান্ন থেকে একদম ফুল নির্দেশ কি এসেছে সেটা তো আপনাদের সামনে বলবো। আর যারা প্রথম কিস্তি পাওয়ার পর দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন তারা কবে পাবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে একাধিক আধিকারিকদের এই যাচাইকরণ বা স্ক্রুটিনির কাজ এখনো পর্যন্ত জোর কদমে চলছে। কিন্তু এখনো পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, যতটুকু তথ্য হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে এই অযোগ্য উপভোক্তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি নাম যে জেলার তালিকায় রয়েছে সেটি হলো দক্ষিণ 24 পরগনা জেলা, যা প্রশাসনিক কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কর্মকর্তারা এখন ভেবেছে এত অযোগ্য নাম কিভাবে ঢুকলো এই দক্ষিণ 24 পরগনা জেলা থেকে। এই বিষয়ে তো আলোচনা এখন পুরো রাজ্য জুড়ে চলছে। শুধু একটি জেলাতেই নয়, একাধিক জেলা রয়েছে। এই দক্ষিণ 24 পরগনা জেলাতে ইতিমধ্যে প্রায় 10,500-র কাছাকাছি অযোগ্য উপভোক্তা চিহ্নিত হয়েছে। অর্থাৎ যারা কোনোভাবেই এই বাংলা বাড়ি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য ছিলেন না, কিন্তু তারা অন্যায়ভাবে টাকা পেয়েছেন। সরকারি কোষাগার থেকে নিয়ম বহির্ভূতভাবে অযোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আর এই তথ্যই প্রমাণ করছে ব্যাপক দুর্নীতির। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে, ডায়মন্ড হারবার ও ফালতা এলাকার বিভিন্ন ব্লকগুলি থেকে। নবান্নের অন্দরমহলে থাকা আমাদের নিজস্ব নির্ভরযোগ্য সূত্রে মারফত আমরা এই চাঞ্চল্যকর খবরটি বিস্তারিতভাবে জানতে পেরেছি। ইতিমধ্যে যারা বাংলা বাড়ি টাকা পেয়েছেন বা পেয়েছিলেন এবং বর্তমানে সরকারি খাতার সম্পূর্ণ অযোগ্য উপভোক্তা হিসেবে চিহ্নিত হয়েছে, তাদের থেকে এই বেআইনিভাবে টাকা পাওয়ার সরকারি অবিলম্বে ফেরত নেওয়া একটি আইনি প্রক্রিয়া প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখনো পর্যন্ত সেই বিপুল সংখ্যক অযোগ্য মানুষ, খুব কম সংখ্যক মানুষ টাকা ফেরত দিয়েছেন। অনেকে মানুষ তো টাকা ভোগ করে ফেলছেন, অন্য কাজে লাগিয়ে ফেলছেন, কিন্তু খুব কম সংখ্যক মানুষ কিন্তু টাকাটা ফেরত দিয়েছেন। আপনাদের এখনও আমি সাবধান করছি, প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি, যারা বাংলা বাড়ি প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি টাকা পেয়েছেন এখনও পর্যন্ত বাড়ি করেননি, সরকার যে হিসেবে বাড়ির ম্যাপ দিয়েছিল সেই হিসেবে বাড়ি করেননি, ওই টাকা দিয়ে অন্য একটা বড় বাড়ি করিয়েছেন, কিন্তু ভেরিফিকেশনের সময় আপনাদের কিন্তু সেই বাড়িটা যোগ্য বলে হবে না, সেটা কিন্তু অযোগ্য চলে যাবে, কিন্তু আপনাদের টাকা ফেরত দিতে লাগবে। খুবই অগণ্য সংখ্যক উপভোক্তা তারা নিজের ইচ্ছায় টাকা ফেরত দিয়েছেন, সবাই জানেন। বাকিরা এখনো পর্যন্ত সেই টাকা সরকারের ঘরে ফেরত দেয়নি, সেই টাকা কিন্তু আত্মসাৎ করে খেয়ে নিয়েছেন। কিন্তু সরকার তো ছাড়বে না, প্রশাসনের কড়া বার্তা দিলেও সিংহভাগ অযোগ্য উপভোক্তা সরকারি কোষাগারের এই টাকা আত্মসাৎ করে বসে আছেন বলে অভিযোগ উঠছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এত বড় মাপের এই প্রশাসনিক অনিয়ম কি করে হলো এবং কাদের আদেশে এই কাজ সম্পূর্ণ হলো তা নিয়ে ইতিমধ্যেই যারা এই বিশাল অনিয়মের পিছনে যুক্ত আছেন তাদের নিয়ে তদন্ত শুরু করা হচ্ছে। দুর্নীতিগ্রস্ত এই চক্রের শেকড় কতদূর তা খুঁজে বের করতে রাজ্য প্রশাসনের শীর্ষ মহল থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই খবর নবান্ন সূত্রে। এবং যারা এই সরকারি টাকা 9-6 সঙ্গে জড়িত তাদের কাউকে
রেয়াত করা হবে না বলে জানা যাচ্ছে। তবে শুধু একটি জেলায় নয়, দক্ষিণ 24 পরগনার পাশাপাশি দেখা যাচ্ছে রাজ্যের আরও বেশি কয়েকটি জেলাতেও একই চিত্র ধরা পড়ছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল উত্তর 24 পরগনা জেলা, মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, উত্তর দিনাজপুর জেলার নাম উঠে এসেছে। এই জেলাগুলোতেও অযোগ্য উপভোক্তাদের খোঁজ পাওয়া যাচ্ছে, যারা বেআইনিভাবে সরকারি আবাস যোজনা তালিকাভুক্ত হতে পেরেছেন। যদিও দক্ষিণ 24 পরগনার তুলনায় এই জেলাগুলোতেও ধরা পড়া অযোগ্য উপভোক্তাদের সংখ্যা অনেকটাই কম বা এখনো পর্যন্ত বেশ কম। এর মূল কারণ হলো রাজ্য সরকারের নির্দেশ চলা যাচাই পূর্ব ভেরিফিকেশনের কাজ এখনও খুব কম হয়েছে। এই সমস্ত জেলাগুলিতে আধিকারিকরা মনে করছেন তদন্তের জাল যত বিস্তার লাভ করবে, ততই এই জেলাগুলির থেকেও আরও চাঞ্চল্যকর দুর্নীতি তথ্য উঠে আসবে। তাই প্রশাসন চাচ্ছে আরও কঠোরভাবে যাচাই প্রক্রিয়া হোক। তাই আপনাদের প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের আমি বারবার বলছি, যারা এখনো পর্যন্ত এই বাড়ির কাজ শুরু করেননি অতি শীঘ্রই শুরু করুন। যারা বাড়ি নিয়ে টাকা আত্মসাৎ করেছেন তাদের কিন্তু কোনোভাবে রিয়াত নাই, প্রশাসনে কিন্তু টাকা ফেরত দিতে হবে এবং সুদ সমেও কিন্তু ফেরত নেওয়া হতে পারে, আর সেটাও আইনি ব্যবস্থাও হতে পারে। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তারা একটি অন্তত গুরুত্বপূর্ণ বিষয় মনে করছেন। আধিকারিকদের বুদ্ধিমূল ধারণা যে আগামী দিনে জেলা জুড়ে যত সমীক্ষার সংখ্যা বাড়বে এবং মাঠ পর্যায়ে যাচাইয়ের সংখ্যা আরও বাড়বে, তত অযোগ্য উপভোক্তাদের এই বিপুল সংখ্যা জ্যামিতিক হারে বাড়তে পারে বলে প্রশাসনিক স্তরে একটা বড়সড় আশঙ্কা তৈরি হচ্ছে এবং সেই লক্ষ্যই প্রশাসন কোনো ফাঁক না রেখে এই সমীক্ষা যাচাইয়ের পর্বের কাজ এখনও পুরোদমে চালিয়ে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। আপনারা সকলেই জানেন যে এই বহু চর্চিত বাংলা বাড়ি প্রকল্প, যাকে তৎকালীন তৃণমূল সরকার একটি মডেল হিসাবে দেখিয়েছিল, তারা নিজেদের সরকার কোষাঘর থেকে, অর্থাৎ সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিজস্ব কোষাঘর থেকেই সাধারণ মানুষকে বিপুল টাকা দিয়েছিল। গরিব মানুষের মাথার উপর ছাদ গড়ে তোলার স্বপ্ন দেখিয়ে যে প্রকল্প সূচনা হয়েছিল, আজ তার রুদ্রে রুদ্রে দুর্নীতির অভিযোগ। এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি যে টাকা প্রাপকদের দেওয়া বিষয়ে প্রশাসনের অন্দরে এক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান নির্দেশিকা অনুযায়ী বাংলা বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি যে টাকা, সেই টাকার এবার খুব সাবধানে বিতরণ করা হবে। বিরোধী দলনেতা হিসেবে যিনি এই দুর্নীতির বিরুদ্ধে বারবার সরব হয়েছেন, সেই শুভেন্দু অধিকারী ইতিমধ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনোভাবেই যেন এই চর্চা পর্ব ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দ্বিতীয় কিস্তি টাকা না দেওয়া হয়। যিনি আগে বিরোধী দলনেতা ছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী, এখন তিনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং সেক্ষেত্রে প্রত্যেকটি উপভোক্তার নামে তালিকা ভালোভাবে ভেরিফাই করে তারপরে পরবর্তী টাকা দেওয়ার কথা তিনি বলছেন। টাকা কবে পাবেন সেটাও আপনাদের জানাবো, কিন্তু যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আজকে সব থেকে বড় ব্রেকিং নিউজ এই বাংলা বাড়ি প্রকল্প নিয়ে। সেই কড়া নির্দেশিকার ভিত্তিতে রাজ্য জুড়ে এমন প্রতিটি পঞ্চায়েত ও ব্লক স্তরে এই ভেরিফিকেশনের কাজ অন্তত গুরুত্ব সহকারে চলছে। এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ প্রকৃত গরিব মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে। তার কারণ বিরোধী দলে থাকাকালীন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী বারংবারই এই একই অভিযোগ করেছিলেন। তিনি বারবার দাবি করেছিলেন যে এই বাংলা বাড়ির টাকা প্রকৃত গরিবদের বদলে অযোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। তিনি কিন্তু বারবার যখন বিরোধী দলনেতা ছিলেন বারবার এই প্রশ্নটা করেছিলেন। বিরোধী দলনেতা সেই পুরানো অভিযোগেই যেন আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। রাজ্য সরকারের নিজস্ব তদন্তকারী আধিকারিকদের এই রিপোর্টে আরও এবার পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই যাচাই পর্ব সরকারি আধিকারিকরাই নিজেদের উদ্যোগে শুরু করেছেন। তখন ছবিটা কতটা ভয়াবহ। তদন্তের প্রাথমিক রিপোর্টে দক্ষিণ 24 পরগনা জেলা অযোগ্য উপভোক্তার সংখ্যার নিরীক্ষে এখনো পর্যন্ত তালিকার একেবারে শীর্ষে রয়েছে। প্রত্যেক জেলায় কিন্তু অযোগ্য অনেকেই আছেন। ভেরিফিকেশনের পর অনেক অযোগ্যর তালিকা বেরিয়েছে। আপনাদের বারবার বলছি, আমি এখনো বলছি, যারা প্রথম কিস্তি পেয়েছেন কিন্তু প্রথম কিস্তি পেয়ে টাকা আত্মসাৎ করেছেন, দ্বিতীয় কিস্তির অপেক্ষা করছেন, ভাববেন না যে আপনাকে সহজে টাকা দেওয়া হবে। তার জন্য কিছু নিয়ম কানুন আছে। আবার আপনাদের ভেরিফাই করা হবে, জিও ট্যাগিং করা হবে, তারপর কিন্তু আপনি টাকা পাবেন। ফালতা এবং ডায়মন্ড হারবারের মতো এলাকাগুলি থেকে যেভাবে হাজার হাজার ভুয়ো উপভোক্তার নাম জালিয়াতি করে তালিকায় তোলা হয়েছিল, তা দেখে তদন্তকারী আধিকারিকরা রীতিমতো যে কিভাবে এত বড় দুর্নীতি দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায়, যাদের কাঁচা বাড়ি তাদের মাথার উপর কোনো পাকা ছাদ নেই, তারা এই সরকারি প্রকল্পের ন্যায্য সুবিধা থেকে পুরোপুরিভাবে বঞ্চিত হয়েছেন।
আর অন্যদিকে যাদের পাকা বাড়ি রয়েছে সেই অযোগ্য ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে বেআইনিভাবে ঢুকেছে 60,000 টাকা প্রথম কিস্তি। এই ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে তাই এবার কমর বেঁধে নেমেছে প্রশাসন। প্রতিটি ব্লকে চলছে কড়া নজরদারি এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ পর্ব। টাকা ফেরতের জন্য ইতিমধ্যে কড়া চিঠি ধরানো হয়েছে সেই সব অযোগ্য উপভোক্তাদের যারা অন্যায়ভাবে সরকারি কোষাঘরের টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু আপনাদের আগেই জানিয়েছি যে খুব সামান্য সংখ্যক মানুষই এই আইনি পদক্ষেপের ভয়ে সেই টাকা এখনো পর্যন্ত সরকারের তহবিলে ফেরত দিয়েছেন। বাকি যারা এখনো টাকা ফেরত দেয়নি তাদের বিরুদ্ধে আগামী দিনে প্রশাসন ঠিক কী ধরনের কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেন সেটাই দেখার বিষয়। শুধু উপভোক্তাই নন, যে সমস্ত আধিকারিকদের হাতে এই নিয়ে ভুয়ো তালিকা অনুমোদন পেয়েছিল আরও এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ শীর্ষ মহলের নির্দেশ অনুযায়ী এই বিরাট দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেকটি সরকারি কর্মচারী এবং প্রভাবশালীর বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর আগামী দিনে সমীক্ষা বাড়বে। এই অযোগ্যদের সংখ্যা কয়েক লক্ষ ছড়িয়ে যেতে পারে। সাধারণ মানুষের ঘরের টাকা এভাবে লুট হওয়া ঘটনার সামনে আসতেই রাজ্য জুড়ে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্যকর তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। রাজ্যের সর্বত্র এখন একটাই চর্চা, বাংলা বাড়ি প্রকল্পের নামে এই বিশাল অঙ্কের টাকার দুর্নীতি শেষ পর্যন্ত কাদের নাম জড়িয়ে রয়েছে। আগামী দিনে তদন্তের জল কতদূর গড়ায় এবং প্রশাসনের জালে আর কে ধরা পড়ে তার সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে সবার আগে তুলে ধরব। তাই যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন আর ফেসবুকটি অবশ্যই ফলো করে রাখবেন পেজটি। ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন। আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। গরিব মানুষের অধিকার নিয়ে এই সিনেমিনি খেলার শেষ পরিণতি কি তার পূর্ণাঙ্গ তথ্য পেতে আপনাদের চোখ রাখতে হবে আমাদের এই পর্দায়। নবান্ন থেকে সরাসরি আপনাদের সামনে বাংলা বাড়ি প্রকল্পের দুর্নীতি এই এক্সক্লুসিভ তথ্য এতক্ষণ ধরে বিস্তারিত বিশ্লেষণ করছিলাম আমি, জনকল্যাণ বাংলার প্রতিনিধি। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই ভেরিফিকেশন শেষ হওয়ার পর এই বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে? আপনাদের বলে রাখি 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে। যদি আরও অযোগ্য ধরা পড়ে, যদি সরকারের আরও সন্দেহ মনে হয়, তাহলে কিন্তু ভেরিফিকেশনের মেয়াদ আরও বাড়তে পারে। ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত টাকা ছাড়া হবে না, একদম পরিষ্কার সরকারের নির্দেশ। আজকে যেই নবান্নের সূত্রে আমরা খবর পেয়েছি তার একদম সরাসরি আপনাদের স্ক্রিনে একদম সরাসরি আপনাদের লাইভ আপডেট দিয়ে দিলাম। রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে জানতে আমাদের জনকল্যাণ বাংলা ফেসবুক পেজে নিয়মিত যারা ভিডিও দেখেন বা চোখ রাখছেন তাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন আর পেজটি ফলো করে রাখবেন। রাজনীতি থেকে প্রশাসনিক দুর্নীতি থেকে বিনোদন এবং সব খবরের নিখুঁত বিশ্লেষণের জন্য আমাদের একমাত্র চ্যানেল জনকল্যাণ বাংলা। আজকের মতো নবান্নের এই বিশেষ লাইভ আপডেট পর্ব আমরা এখানেই শেষ করছি। আগামীতে নতুন খবর নিয়ে আবারও আপনাদের সামনে আমরা নিশ্চিত হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের চারপাশে খবরের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।